শিশের প্রতীকের প্রার্থীকে জাতীয় সংসদে আপনারা নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের চরাঞ্চলের সন্তান আমি সব সময় আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে এসে দেখা করব। আমার আপনাদের সাথে দেখা করতে এসে আমি দেখলাম বলাইচর ইউনিয়নের রাস্তাঘাট করুণ অবস্থা। এই রাস্তাঘাটে আসলে গাড়ি নিয়ে চলা খুবই মুশকিল, কখনো হেঁটে কখনো অটোতে দিয়ে তারপরে আপনাদের কাছে এসেছি। এই জায়গাটা দেখে আমি বুঝতে পারলাম যে বলাইচর ইউনিয়নের সড়ক ব্যবস্থা উন্নয়ন সবচেয়ে প্রথমে দরকার। আপনারা যদি মনে করেন আপনাদের ঘরের সন্তানকে আপনারা ঘরে রাখবেন, তাহলে আপনারা ধানের শীষের প্রতীককে বিজয়ী করে তোলার চেষ্টা করেন। প্রতিদিন এই বাজারে বহু শত লোক আসে, কেউ আমাদের দল করে, কেউ অন্য দল করে, আবার কেউ হয়তোবা রাজনীতিতেই কোনো জড়িত না। আমি চাই আপনারা যারা এখানে আছেন তারা সকলেই কোনো না কোনো দোকানের মালিক বা আপনারা বাজারে আসেন। আমি চাই আপনাদের মুখে একটাই স্লোগান হবে, সেটা হচ্ছে ধানের শীষের স্লোগান। আপনারা ধানের শীষ নিয়ে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে, এই ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা চালাবেন তো? আপনারা এক একজন নিজেকে প্রার্থী মনে করে প্রত্যেকটা বাসায় যাবেন এবং ধানের শীষের পক্ষে কথা বলবেন। এখানে আমার মা চাচিরা আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা হচ্ছেন এই এলাকার শক্তি। কারণ আমাদের শেরপুরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। কাজে আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে যেয়ে যদি ধানের শীষের প্রতীকের পক্ষে রায় চান, আমি বিশ্বাস করি আপনাদের কথা মানুষ আরো বেশি। সুতরাং আমি আপনাদেরকে আজ দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনারা নিজেরাই এক একজন প্রিয়াঙ্কা হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে আমার মা চাচি, আমার ছোট বড় বোনদের কাছে ধানের শীষের ভোট চাবে। পারবেন তো চাচিরা? আর আমার যারা চাচারা আছেন তাদেরকে আমি আর কি বলবো, আপনারা তো মাঠে ঘাটে কাজ করে অভ্যস্ত, আপনারা বাজারে আসেন, আপনারা শহরে যান, আপনাদের মুখে এক বাক্যে শুধুমাত্র ধানের শীষ। ধানের শীষের বাইরে আর কোনো কথা চলবে না। কারণ আমরা জানি আমাদের চরাঞ্চল চরের সন্তানকে কত ভালোবাসে, কিন্তু বহু ষড়যন্ত্রের কারণে সব সময় পূর্ব অঞ্চল একটা সুবিধা পেয়ে এসেছিল। এবার সময় আসছে ভোটের মাঠে দিনের ভোট দিনে দেয়ার। কাজে আমি বিশ্বাস করি এবার যদি আপনারা ভোট দিতে যান, নির্ভয়ে ভোট দিতে পারবেন, সকলকে নিয়ে আনন্দমুখর পরিবেশে ভোট দিবেন ইনশাআল্লাহ। এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি কে আছেন? হাসেম আঙ্কেল সভা বিনিময় বিচার সালিসি করে অন্যের হক যেন নষ্ট না হয় সেই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন। আমি চাই আমাদের এই ওয়ার্ডটা শুধু বিএনপির ওয়ার্ড বলে না, অন্য কোন দলও যদি থাকে তারাও যেন বিএনপিকে ভালোবাসে। আমি আপনাদের কাছে এই দায়িত্ব দিয়ে আজকে চলে গেলাম। ইনশাআল্লাহ সামনে যখন আসবো তখন যেন দেখি এই ওয়ার্ডে বিএনপি একাকার হয়ে যায়। ঠিক আছে? আমি আর বক্তব্য দিই। বাংলাদেশে গুমের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে লিস্ট আসছে শেখ হাসিনা সহ, এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে কিছু কথা বলা দরকার। এখানে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রীরা সম্পৃক্ত, এটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীর অফিসাররা এটার সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মাধ্যমে দেশের মানুষ হত্যা হয়েছে, মানুষ গুম হয়েছে, এটা আমরা মানতে পারছি না। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের পরিবার এটাকে কিভাবে নিচ্ছে, বা ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের সেনাবাহিনী সম্পর্কে কীরকম মানে ধারণা, এটা আপনারা একটু চিন্তা করেন। আজকে যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক, সেই জায়গাতে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা এটা আরেকটা রাষ্ট্রদ্রোহী কাজ। একটা জিনিস হচ্ছে যে আমাদের দেশে শেখ হাসিনার সময়কালে এই আয়নাঘরের সাথে সম্পৃক্ত ছিল আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী।
এটা একটা বড় বিষয়। কিন্তু তার আগেও যখন এই যে আপনার 111 তৈরি হয়, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে কিন্তু এই সশস্ত্র বাহিনীর অফিসাররা ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিল। ইভেন পিলখানা হত্যা বা বিডিআর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা বিষয়টা জানার পরও অ্যালার্মিং ছিল না, এটা আমাদের জন্য আরও কষ্টের। এখন আমি একটা কথা বলি, শেখ হাসিনার 17 বছরের অন্যায় যারা করছে তাদের শাস্তি হোক, একই সাথে শেখ হাসিনাকে পালাইতে যারা সহযোগিতা করছে তাদেরও শাস্তি হোক। কারণ হচ্ছে আমাদের সেনাপ্রধান, যিনি একটা শোষকের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার সময় যে ভূমিকাটা পালন করছিল, ওখানে প্রথমে আমি ওনাকে বলবো উনি শেখ হাসিনার আত্মীয় হিসেবে ভূমিকা পালন করছে, যার ফলে 3 বাহিনীর প্রধান এবং সেনাপ্রধানের সামনে শেখ হাসিনা পালাই গেছে, তারা সহযোগিতা করছে। তাহলে এটার জন্য কি তারা গিলটি না? একটা কোশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে, সেনা অফিসারদেরকে আপনার প্রিজন ভ্যানে দেখতে লজ্জা লাগে, কষ্ট হয়, আপনার বুক ফাইটা যায়। আর এরা যে আয়নাঘর করছিল, আয়নাঘর চলাকালীন সময় তো আপনি দায়িত্বশীল অফিসার ছিলেন, কই ঠেকাইতে পারলেন না? ওইটা কষ্ট হয় নাই? নাকি সিভিলিয়ানদের ব্লাডের কোনো দাম নাই, তাদের জীবনের কোনো দাম নাই, যাদের টাকা দিয়ে আপনাদেরকে খাবার দাবার দেওয়া হয়, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে চালানো হয়, তখন আপনাদের ইমোশন কোথায় ছিল? আপনার কাছে আমার কোয়েশ্চেন। একটা জিনিস হচ্ছে, আমাদের সেনাবাহিনীকে আমরা রেসপেক্ট করি, কারণ আমাদের যখন একটা শাসক শোষকে পরিণত হয় এরশাদের সময় থেকে আরও আগে থেকে বা পরবর্তী সময়, তখন কিন্তু এই সেনাবাহিনী আমাদের ভরসা ছিল। দেশে মানুষের ভোটাধিকার যখন ধ্বংস হচ্ছিল, এই সেনাবাহিনী আমাদের সহযোগিতা করছে। আর সাবেক জেনারেলদের কথা আমি বলবো না, দে আর অল কালপিট। আকবর সাহেব, তারপরে এই যে আরও যারা ছিল, তো এরা তো সবাই এখন দেখেন এই শেখ হাসিনার সময়কালের সাথে সম্পৃক্ত। আপনাদের এই যে গড মা তো এখন চলে গেছে, মারে তো আপনারা ওই যে ভারতে রেখে আসছেন, কিন্তু এই যে আপনাদের ইউনিফর্ম, আপনাদের যে র্যাঙ্ক, এগুলা যে এখন কলঙ্কিত হচ্ছে, এটা কি সে বাঁচাইতে পারতেছে? ইন্ডিয়া থেকে আইসা পারতেছে না। কিন্তু এই যে আপনাদের বাচ্চারা দেখতেছে আপনারা এই সমস্ত ক্রাইমের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের কাছে কেমন লাগতেছে? আপনারা আপনাদের পরিবারের কাছে যেমন কলঙ্কিত, জাতিকেও মানে কলঙ্কিত করছেন আপনারা। ইন্টারন্যাশনাল কমিউনিটি ধরেন, এই যে মিশনে আমাদের আর্মি অফিসাররা যায়, কত কষ্ট করে একজন মেজর হয়, কত বছর 4-5 বছর চেষ্টা করার পর, পরিশ্রম করার পর তারা মিশনে যায় একটা ভালো ফিউচারের জন্য। সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার যখন ইউনাইটেড নেশন সহ আরও হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো জানবে যে আমাদের দেশের আর্মি অফিসাররা এই যে মানুষ হত্যার সাথে সম্পৃক্ত, তাও তাদের নিজের দেশের মানুষ, they will not respect you guys. তো আমার কাছে মনে হয় যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার হোক। ভবিষ্যতে যেন এই সশস্ত্র বাহিনীর অফিসাররা এরকম ক্রাইমের সাথে সম্পৃক্ত না হয়। যারা আজকে দায়িত্ব পালন করছেন, আপনারা এই জায়গাতে আমাদের দেশের জন্য ওই রকম কিছু করবেন, এটাই আমাদের প্রত্যাশা।